প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতের অ্যাসাইনমেন্ট 1 এর সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। সৃজনশীল প্রশ্ন 1 নং-এ বলা হয়েছে যে f of x equal x cube plus kx square minus 4x minus 12 এবং g of a equal 1 plus a cube plus a এর পাওয়ার 6 by a cube, এই দুইটি ফাংশন দেওয়া আছে। ক নং-এ বলা হয়েছে যে x belongs n এবং x স্কয়ারের মান হবে 3 থেকে বড় এবং x কিউবের মান হবে 30 থেকে ছোট অথবা সমান। এখন এটা হলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব, ধরি a equal x belongs n x square greater than 3 এবং x cube less than equal 30। আমরা জানি n হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কত হবে? 1 2 3 4 5 এরকম হতে থাকবে, ঠিক আছে? এগুলো হলো n এর মান। এখন এই এক একটা মান এখানে বলা হয়েছে x belongs n, তার মানে হলো এই n এর যে মানগুলো সেগুলো x এর মান হিসেবে ধরে আমরা সমাধান করব। তাহলে x equal 1 হলে x স্কয়ার ইকুয়াল হবে 1, কারণ x এর স্কয়ার করলে 1ই হবে। এটা গ্রেটার দেন নট হবে 3, x কিউবের মান হবে 1, এটা হবে লেস দেন 30, x ইকুয়াল 2 হলে x স্কয়ারের মান হবে 4, এটা হবে 3 থেকে বড়, x কিউবের মান হবে 8, এটা হবে 30 থেকে ছোট। x ইকুয়াল 3 হলে x স্কয়ারের মান আসবে 9, এটা 3 থেকে বড়, x কিউবের মান আসবে 27, এটা 30 থেকে ছোট। x ইকুয়াল 4 হলে x স্কয়ারের মান আসবে 16, যেটা 3 থেকে বড়, এবং x কিউব এর মান আসবে হলো 64, এটা হবে 30 থেকে, এটা হলো বড় হয়ে যায়, এই জন্য এই যে লেস দেন নট হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখতে হবে যে আমার এই শর্তের ভিতরে আছে কোনটা কোনটা, যে 3 এর থেকে বড় আছে কোনটা, আর 30 থেকে ছোট বা সমান আছে কোনটা। তাহলে দেখেন এখানে x এর মান 2 আছে, সেটা হলো 3 থেকে বড় এবং 30 থেকে ছোট। x এর মান 3 আসলে তখন সেটাও 3 থেকে বড় হয়, 30 থেকে ছোট হয়। কিন্তু 4 এবং অন এর বেলায় এটা 3 থেকে ছোট হয়, এটা 30 থেকে, এটা 3 থেকে ছোট হয়, এজন্য এটা নেওয়া যাবে না, এবং এটা কি হয়? 30 থেকে ছোট হয়, কিন্তু এটা যেহেতু হয় না এজন্য এটা নেওয়া যাবে না। আর এক্ষেত্রে এটা 3 থেকে বড় হয়, ঠিক আছে, কিন্তু এটা 30 থেকেও বড় হয়, এজন্য এটাও নেওয়া যাবে না। এজন্য x এর মান আমরা 2 এবং 3 নিতে পারবো।
তাহলে এই এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এ এর মান আসবে হলো 2,3। এটা হলো অ্যান্সার। এরপর উদ্দীপকে এফ অফ এক্স এর মান দেওয়া আছে একটা, আর এখানে খ নম্বরে বলা হয়েছে এফ অফ -2 = 0 হলে দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা। তাহলে ক্ষয়ে লিখব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল x³ প্লাস kx² -4x -12। খরতে বলা আছে এফ অফ -2, এই মানটা বের করতে হবে। যে মানটা বের হবে সেটা ইকুয়াল 0 ধরলে যে মানটা আসবে সেটা হলো কে এর মান আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এফ অফ -2 এর মান বের করব। এখানে এক্স, এখানে আছে -2, তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে কি হবে, -2 হবে। তাহলে -2³ প্লাস কে ইন্টু -2² -4 ইন্টু -2 -12। তাহলে -2 যদি কিউব করি, যেহেতু এখানে কিউব মানে হলো এর পাওয়ারটা বেজোড় সংখ্যা, তার মানে এখানে মাইনাস আছে, মাইনাসই থাকবে, তার মানে হবে -8। তারপর এখানে হলো মাইনাস আছে আর এখানে স্কোয়ার আছে, পাওয়ার যেহেতু জোড় সংখ্যা সেক্ষেত্রে কি হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে হবে 2 এর স্কোয়ার করলে 4 হবে, তার মানে প্লাস 4k। এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 8 -12। এই 8 কাটা যায়, তাহলে কত হবে 4k -12। এখন অঙ্কে বলা ছিল যে এফ অফ -2 ইকুয়াল 0 হবে, তাহলে এফ অফ -2 এর মান আসছে 4k -12, তাহলে এটা সমান সমান 0 ধরব। প্রশ্ন মতে 4k -12 ইকুয়াল 0 বা 4k ইকুয়াল 12 বা k ইকুয়াল 12/4, তাহলে এটা দিয়ে কাটলে 3 হবে, বা k ইকুয়াল 3। তাহলে আমার প্রশ্নে বলা ছিল যে প্রমাণ করতে হবে যে রুট কে একটি অমূলদ সংখ্যা। যেহেতু কে এর মান 3 আছে, তাহলে কি হবে, রুট 3 একটি অমূলদ সংখ্যা, এটা নির্ণয় করতে হবে। অতএব প্রমাণ করতে হবে যে रूट के और √3 একটি অমূলদ সংখ্যা। মনে করি √3 একটি মূলদ সংখ্যা, তাহলে ধরি √3 ইকুয়াল p/q, যেখানে p/q উভয়ই স্বাভাবিক সংখ্যা, q > 1 এবং p/q সহমৌলিক।
আমি আমার বাস্তব সংখ্যা সমাধানকৃত অনুশীলনীর যে ভিডিওগুলো আছে সেখানে এই √3 √5 এরকম সমাধান করে দেওয়া আছে। সেখানে ভালোভাবে বিস্তারিতভাবে এগুলো বলা আছে যে সহমৌলিক কি, তারপর স্বাভাবিক সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, ঠিক আছে, অমূলদ সংখ্যা কি। সেই ভিডিওগুলো দেখে নেবে যদি কেউ না বুঝো। এখানে শুধু আমি সমাধান করে দিতেছি। যদি আমি এটা আবার বুঝাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। অতএব √3 ইকুয়াল p/q বা √3 হোল স্কোয়ার ইকুয়াল p/q হোল স্কোয়ার বর্গ করে, বা √3 এর স্কোয়ার করলে হবে 3, এখানে হবে p স্কোয়ার q স্কোয়ার। এখান থেকে একটা কিউ এখানে নিয়ে আসলে হবে 3q ইকুয়াল p স্কোয়ার বাই কিউ। এখানে 3q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, এবং কিউ গ্রেটার দেন 1। পি স্কয়ার বাই কিউ 3q এর সমান হতে পারে না। অতএব √3 ইকুয়াল নট p/q। অতএব √3 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না। তাহলে যেহেতু √3 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না, অতএব কী হবে, √3 একটি অমূলদ সংখ্যা হবে। কারণ হলো মূলদ সংখ্যাকে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যাকে কি করা যায় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অতএব √3 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। এখানে দেওয়া আছে g অফ a এর মান এটা। গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে g অফ a স্কয়ার ইকুয়াল g অফ a ইনভার্স 2 এই দুইটা সমান। তাহলে আমরা এই যে g অফ a এর মান দেওয়া আছে এটা দিয়ে এই গ নাম্বার সমাধান করব। গতে লিখব দেয়া আছে g অফ a ইকুয়াল 1 প্লাস a কিউব প্লাস a6,
আর নিচে হবে এ কিউব। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে জি অফ এ স্কোয়ার। তাহলে এখন এখানে আছে জি অফ এ, এই জন্য সব জায়গায় এ আছে। এখানে জি অফ এ স্কোয়ার, তার মানে যেখানে যেখানে এ আছে সেখানে হবে কি এ স্কোয়ার হবে। সেক্ষেত্রে 1 প্লাস এ স্কোয়ারের পাওয়ার হবে কিউব প্লাস এ স্কোয়ারের পাওয়ার হবে 6। এখানে এ স্কোয়ারের পাওয়ার হবে কিউব। তাহলে 1 প্লাস এ স্কোয়ারে কিউব করলে হবে এ 6, এ স্কোয়ারে পাওয়ার 6 করলে হবে এর পাওয়ার 12, নিচে এটা হবে এর পাওয়ার 6। তাহলে আমার জি অফ এ স্কোয়ারের সমাধান হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে বলা ছিল জি অফ এ ইনভার্স 2 এর মান। এ ইনভার্স 2 বলতে বোঝায় যে 1/a স্কোয়ার, যার মান এখানে ইনভার্স দিয়ে যেটা দেওয়া থাকবে ওইটা 1/পাওয়ার ওইটা হয়ে যাবে। এখানে যদি 3 থাকতো 1/a কিউব হয়ে যেত, এখানে যদি 4 থাকতো 1/a4 হয়ে যেত। তাহলে এখানে লিখব 1 প্লাস, এখানে a এর জায়গায় লিখব 1/a স্কোয়ার, পাওয়ার হবে কিউব প্লাস 1/a স্কোয়ার, পাওয়ার হবে 6। এখানে 1/a স্কোয়ার পাওয়ার হবে কিউব। তাহলে দেখো এখানে হবে 1 প্লাস এ স্কোয়ারের পাওয়ার কিউব করলে হবে 1/a6 প্লাস এ স্কোয়ারের পাওয়ার 6 করলে হবে এর পাওয়ার 12, 1/a12, এরপর হবে 1/a এর পাওয়ার 6। এখন উপরে যদি আমি লসাগু করি a6 এবং a12 এর, তাহলে হবে a12। তাহলে দেখো এখানে হবে 1 এর সাথে a12 গুণ হয়ে a12 হয়ে যাবে, প্লাস এখানে a6 আছে, a12 থেকে a6 গেলে থাকবে a6, যেখানে এখানে a12 আর a12 সমান, তাহলে বাদ যাবে হবে 1, নিচে হবে 1/a6। এরপর এটাকে যদি একটু সাজাই লিখি 1 প্লাস এরপর 6 প্লাস এরপর 12, নিচে হলো এরপর 12। এখন এটা হলো দুইটা ভগ্নাংশের ভাগ, দুইটা ভগ্নাংশের ভাগকে প্রথম ভগ্নাংশ লিখে গুণ দিয়ে ওইটাকে উল্টানো যায়। তাহলে হবে a6 উপরে চলে যাবে, 1 নিচে আসবে। এটা দিয়ে যদি এটা কাটি তাহলে এখানে এর পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে এটা হবে 1 প্লাস এর পাওয়ার 6 প্লাস এর পাওয়ার 12, নিচে হবে এর পাওয়ার 6। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেল। অতএব জি অফ এ স্কোয়ার ইকুয়াল জি অফ এ ইনভার্স 2 সমান হয়ে গেল। এটা যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য লিখে দেব প্রুভড। এখন আমরা 2 নং সৃজনশীল সমাধান করব। 2 নং সৃজনশীলের ক্ষেত্রে দেখো এই যে চিত্রটা, এই চিত্রটা ভালো করে বুঝতে হবে। এই চিত্রের ভিতরে এই চিত্রটা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে এটা একটা ট্রাপিজিয়াম আছে, একটা ত্রিভুজ আছে, একটা বর্গ আছে এবং একটা বৃত্ত আছে। যেরকম এখান থেকে যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ হয়ে যাবে। এখান থেকে যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে এই পুরাটা একটা ট্রাপিজিয়াম হবে। আবার এখান থেকে এখানে যদি যোগ করে দিই তাহলে এতটুকু একটা বর্গ হবে, আর এখানে একটা বৃত্ত দেওয়া আছে। এখন এই চিত্রটা হলো একটা
অনিয়মিত আকৃতির বহুভুজ, কারণ এখানে কোনো নিয়মিত বা শৃঙ্খলভাবে কোনো কিছুই দেওয়া নাই। এখানে ভিন্ন ভিন্ন কতগুলা চিত্র আছে, যেরকম একটা ট্রাপিজিয়াম আছে, বর্গ আছে, ত্রিভুজ আছে, বৃত্ত আছে, এগুলা মিলে একটা বহুভুজ উৎপন্ন হয়েছে। 2 নং সৃজনশীলের ক নাম্বারে বলা হয়েছে VC এর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ভি এবং সি এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে চিত্রে ডিই এবং জিই সমান বলা হয়েছে, তাহলে এখানে ডি থেকে ই এবং জি থেকে ই এটা কি সমান, এজন্য আমরা যেহেতু ডিই 5 সেন্টিমিটার, এটাকেও 5 সেন্টিমিটার লিখতে পারি। তাহলে এখন আমরা কি করব, ভিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। সেক্ষেত্রে তাহলে ক নং এর ক্ষেত্রে লিখতে হবে, দেওয়া আছে হলো ডিই ইকুয়াল জিই সমান হলো 5 সেন্টিমিটার। অতএব এই চিত্রে এখান থেকে যদি আমরা এই বিন্দুতে সোজা একটা লম্ব টানি, তাহলে এই বিন্দুটাকে যদি আমরা পি ধরি, তাহলে এটা হয়ে যাবে সিপি। এই সিপি এবং দেখো, তাহলে এখানে সিপি এর যে দৈর্ঘ্যটা হবে সেটা হলো এখান থেকে এই বিন্দুটার দৈর্ঘ্যের সমান। এখান থেকে আমরা এগুলা একটা কাল্পনিক রেখা কল্পনা করে এইটাকে আমরা ধরতে পারি হলো এইচ। তাহলে আমরা যখন সিপি এর মান বের করব, সিপি এর মান বের করব হলো এখানে যে এ জি আছে, এ জি থেকে যদি আমরা ডিই বাদ দিই, তাহলে ডিই এখান থেকে ই থেকে এ পর্যন্ত হলো যতটুকু, জি থেকে এ পর্যন্ত ততটুকু। তাহলে সেক্ষেত্রে পুরোটা দৈর্ঘ্য থেকে যদি আমরা জিএইচ অথবা ডিই বাদ দিই, তাহলে আমরা এই যে সিপি এটার দৈর্ঘ্য পাব। সেক্ষেত্রে সিপি ইকুয়াল লিখব এ জি মাইনাস ডিই। তোমরা ডিই এর পরিবর্তে জিএস লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এজি এর মান হলো 12, ডি এর মান হলো 5, পুরোটা হলো সেন্টিমিটার, তাহলে হবে 7 সেন্টিমিটার। তাহলে সিপি বের হলো 7 সেন্টিমিটার। এখন আমার লাগবে হলো বিপি এর মান। যেহেতু আমার ভিসি এর মান বের করব, তাহলে এখানে সিপি আর বিপি এই দুইটা মান হলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা ভিসি এর মান বের করতে পারবো। বিপি এর মানটা কিভাবে বের হবে, দেখো এ থেকে পি এর যে দূরত্ব, এইচ থেকে সি এর দূরত্ব কিন্তু সেম। তার মানে এ থেকে দেখো ভি এর যে দূরত্ব আছে সেটা থেকে যদি এ পি এর দূরত্বটা বিয়োগ দিই, অর্থাৎ সি এইচ দূরত্বটা যদি বিয়োগ দিই, তাহলে ভিপি এর দৈর্ঘ্যটা বের হবে। অতএব বিপি ইকুয়াল এবি মাইনাস সিডি প্লাস এখানে ডিএইচও দিতে পারো, আবার জিইও দেওয়া যায়, জিই। এবি হলো 15 মাইনাস 7 প্লাস 5, এটা হলো সেন্টিমিটার। এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে হবে 15 মাইনাস 12 সেন্টিমিটার। এটাকে বিয়োগ করলে হবে
3 সেন্টিমিটার। রুট ওভার সিপি এর মান হলো 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা হবে হলো রুট ওভার 49 প্লাস 9, তাহলে ইকুয়াল রুট ওভার 58। 58কে রুট করা হলে আসে হলো 7.616, এটা হবে সেন্টিমিটার। এটা হলো উত্তর। দেখো খ নম্বরে বলা হয়েছে যে EFG এর অর্ধবৃত্তের পরিধি কত। তাহলে চিত্র থেকে দেখা যায় হলো এই যে EF এবং G, এই যে অর্ধবৃত্তটুকু আছে এটার পরিধি নির্ণয় করব। খ নম্বর লিখব দেওয়া আছে DE ইকুয়াল GE ইকুয়াল 5 সেন্টিমিটার। চিত্রে দেখো এখানে GE এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এটা হলো সম্পূর্ণ বৃত্তকে দুইটা ভাগে ভাগ করে হলো এই GE রেখাটা, তার মানে এটা কি হলো, এটা হলো এই বৃত্তের একটা ব্যাস, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাস হলো কত, 5 সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাসকে হলো ডি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য ডি ইকুয়াল লিখবো 5 সেন্টিমিটার। তাহলে আমার হলো পরিধি নির্ণয় করতে লাগবে হলো ব্যাসার্ধ, এর জন্য আমার আর বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ হলো কি, ব্যাসের অর্ধেক, তার মানে হলো 5/2 সমান হলো 2.5 সেন্টিমিটার। অতএব EFG অর্ধবৃত্তের পরিধি সমান 2πr/2। তাহলে এখানে 2 কাটা যাবে, থাকবে হলো πr, পাই এর মান হলো 3.1416 ইন্টু আর এর মান হলো 2.5। তাহলে এটা গুণ করলে হবে হলো 7.854 সেন্টিমিটার। তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। ABCD EFG ক্ষেত্রটিতে AB ইকুয়াল 15 সেন্টিমিটার, BC ইকুয়াল 7.616 সেন্টিমিটার, CD ইকুয়াল 7 সেন্টিমিটার, DE ইকুয়াল 5 সেন্টিমিটার, AG ইকুয়াল 12 সেন্টিমিটার। অতএব EFG বক্র রেখাটির দৈর্ঘ্য সমান 7.854 সেন্টিমিটার। অতএব
বি সি ডি ই এফ জি এর পরিসীমা সমান এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ই এফ জি প্লাস এজি। এবি এর মান হলো 15 প্লাস 7.616 প্লাস 7 প্লাস 5 প্লাস 7.854 প্লাস 12। এগুলো যোগ করলে হবে 54.47 সেন্টিমিটার। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা হলো 54.47 সেন্টিমিটার। এখন এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই চিত্রে হলো আমরা বলছিলাম যে এখানে বিসিপি একটা ত্রিভুজ আছে, তারপর হলো এ এইচ সিপি একটা আয়তক্ষেত্র আছে, আর হলো এইচ ডি ই জি একটা বর্গক্ষেত্র আছে, এবং ইএফ জি একটা অর্ধবৃত্ত আছে। এই সবগুলোর ক্ষেত্রফল একসাথে যোগ করলে এ ভি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল বের হবে। অতএব বিসিপি সমকোণী ত্রিভুজের সিপি = 7 সেন্টিমিটার, বিপি = 3 সেন্টিমিটার। অতএব এই বিসিপি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 7 ইন্টু 3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 3 আর 7 গুণ করলে হয় 21, 21 2 দ্বারা ভাগ করলে হবে 10.5 সেন্টিমিটার স্কোয়ার। অতএব এ এইচ সিপি আয়ত ক্ষেত্রের এপি ইকুয়াল 15 - 3 সমান 12 সেন্টিমিটার। সিপি ইকুয়াল 7 সেন্টিমিটার। অতএব এইচসিপি এর ক্ষেত্রফল সমান 12 গুণ 7 84 সেন্টিমিটার স্কোয়ার। অতএব এইচ ডি ইজি বর্গক্ষেত্রের
প্রতি বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। অতএব এইচডিইজি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার করতে হবে 25 সেন্টিমিটার স্কোয়ার। আবার EFG অর্ধবৃত্তের ব্যাসার্ধ r equal 2.5 সেন্টিমিটার। অতএব এর ক্ষেত্রফল পাই r স্কোয়ার বাই 2। এখানে পাই আর স্কোয়ার হলো বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবো এই জন্য 2 দ্বারা ভাগ করে নিলাম। 3.1416 ইন্টু 2.5 হোল স্কোয়ার বাই 2। এটাকে ক্যালকুলেশন করলে হবে 9.8175 সেন্টিমিটার স্কোয়ার। অতএব এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান 10.5 প্লাস 84 প্লাস 25 প্লাস 9.8175 সেন্টিমিটার স্কোয়ার। এগুলো যোগ করলে হবে 129.3175 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাই হবে ABCDEFG এর ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সৃজনশীল প্রশ্ন 3 নং সমাধান করব। 3 নংয়ে সুষম বহুভুজ একটি চিত্র দেওয়া আছে। এর ক নাম্বারে বলছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত। খ নাম্বারে বলা হয়েছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। আর গ নাম্বারে বলছে যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। তাহলে ক নাম্বারে দেওয়া আছে হলো OPQ এর ক্ষেত্রফল কত। সুষম ক্ষেত্র PQRSTUVW যার কেন্দ্র ও। এখানে উদ্দীপকে যে সুষম বহুভুজটি আছে তার কেন্দ্র হলো ও। ক্ষেত্রটি থেকে আটটি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়।
ত্রিভুজ উৎপন্ন হয় এবং কেন্দ্রস্থ কোণটি 8টি সমকোণে বিভক্ত হয়। এখানে বলা হয়েছে যে এই যে সুষম ক্ষেত্রটা আছে এর এই যে ও থেকে 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা কি হয়েছে সম দ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে যার দুইটা বাহু সমান এবং কেন্দ্রস্থ যেই ও কোণটা আছে এটাকে 8টি সমকোণে বিভক্ত করছে। তাহলে এখানে একটা বিন্দু, এর মানে হলো এটা হলো 360 ডিগ্রি একটা কোণ, এটাকে সমান 8টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অতএব ত্রিভুজ OPQ এর সমান সমান বাহুর দৈর্ঘ্য A = V = 4 সেন্টিমিটার। উদ্দীপকে দেওয়া আছে হলো যে সমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো কত 4 সেন্টিমিটার। অতএব থিটা = OPQ = 360 ভাগ হবে 8 দ্বারা, কারণ 8টি সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 360কে 8 দ্বারা ভাগ করলে হবে 45 ডিগ্রি। অতএব ত্রিভুজ OPQ করি তাহলে হবে 4√2। 4 ভাঙালে হবে 5.657 সেন্টিমিটার স্কয়ার। এটাই হবে OPQ ত্রিভুজের ক্ষেত্রফল। খ নঙে বলা হয়েছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত খ নম্বরে বলা হয়েছে সুষম অষ্টভুজ ক্ষেত্র PQRSTUVW থেকে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল 4√2 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার।
অতএব পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এর ক্ষেত্রফল 8 × 4√2 বর্গ সেন্টিমিটার, 32√2 বর্গ সেন্টিমিটার। এটাকে ভাঙালে হবে 45.255 বর্গ সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। এরপর গণনায় বলা হয়েছে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় করা অধিক সহজতর। তাহলে গণন আরো সহজ, তাহলে লিখব অনিয়মিত আকৃতির ক্ষেত্রফলের তুলনায় সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে আমি মনে করি। তাহলে গণনে যে অনিয়মিত আকৃতির ক্ষেত্রফলের তুলনায় সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিকতর সহজতর বলে আমি মনে করি। কারণ হলো অনিয়মিত আকৃতির ক্ষেত্রফলে হলো অনেকগুলা ক্ষেত্রফল বের করে তারপর যোগ করতে হয়। সুষম বহুভুজের ক্ষেত্রফলে হলো একটা বের করলে বাকিগুলা বের করা যায়। তাহলে দেখো, তাহলে অনিয়মিত আকৃতির ক্ষেত্র অর্থাৎ যে ক্ষেত্র অন্যান্য আরও কয়েকটি ক্ষেত্র নিয়ে গঠিত। তাই যখন একটি অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তখন সেই ক্ষেত্রফলের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে প্রাপ্ত ক্ষেত্রফলগুলোকে যোগ করতে হয়। যেরকম আমাদের প্রথম যে অনিয়মিত আকৃতির যে বহুভুজটি আছে সেটায় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়েছে, আয়তক্ষেত্রের, তারপর হলো বৃত্তের, তারপর বর্গের, সবগুলো ক্ষেত্রফল বের করে তারপর আলাদা আলাদা বের করে তারপর যোগ করতে হয়েছে। কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রফল বের করে তারপর যেহেতু আমাদের n সংখ্যক অথবা ওখানে 8টি বলা হয়েছে এজন্য 8 দ্বারা গুণ করছি, তখন সম্পূর্ণ সুষম বহুভুজের ক্ষেত্রফল বের হয়ে আসছে। তাহলে কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য শুধুমাত্র n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে এ থেকে বোঝা যায় যে অনিয়মিত আকৃতি ক্ষেত্রফলের তুলনায় সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অধিকতর সহজতর। আশা করি তাহলে ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালোভাবে অঙ্কগুলো বোঝার জন্য ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ।